গাড়ি থেকে নামালো, গাড়ি থেকে নামায় হ্যান্ডকাপটা খুলে পিছন যেটা পিছনে ছিল সেই হ্যান্ডকাপটা সামনে লাগালো, সামনে লাগায় ওই জায়গায় দাঁড়ান করানোর সাথে সাথে আমাদের পায়ে আপনার শর্টগান ঠেকাই গুলি করে। আমাদের কাছে কিছু আমাদের সাংগঠনিক কাগজপত্র পাই, সেটার উপর ভিত্তি করে আমাদের জিজ্ঞাসা করে তোরা কি করিস, আমরা বলছিলাম ওই সময় যে আমরা শিবির করি। ওই শিবিরের শব্দটা শোনা মাত্রই তাদের উপরে আকাশ ভেঙে পড়লো। তৎকালীন একজন এএসআই ছিল, তিনি ওইটা জানার পর তখন থেকে আমাদের উপরে শারীরিকভাবে অত্যাচার শুরু করলো। শারীরিক মানে পুলিশের যে নির্যাতন তখন থেকে আমাদের কি বলবো, তার এত ক্ষোভ ছিল শিবিরের মধ্যে সেটা বলে বোঝানো যাবে না। হাতে পায়ে মানে চোর থাপ্পড় যা আছে তার ভোট দিয়ে আমাদের পায়ের উপরে ডলা দিচ্ছে, আমাদের হাতের ভিতর হাত দিয়ে হাত উল্টাই দিচ্ছে, এরকম অবস্থা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তারপরে সেখান থেকে আমাদের থানাতে নিয়ে গেল 3 তারিখ রাত্রে। সেখানে থানা সেকেন্ড অফিসার তৎকালীন ওসি তারা আমাদের উপর নির্যাতন চালিয়ে ওই দিন থানাতে রাখলো রাত্রে। রাখার পরে আমাদের পরের দিন বাড়ি থেকে আমাদের যখন আত্মীয়রা আসে, আমাদের নাস্তা পৌঁছে আমাদের কাছে সকালে। নাস্তা পৌঁছানোর পরে আমাদেরকে বললো বাড়ি থেকে বাড়ি জানতে চাইলো আমাদের বিষয়তে যে আমাদের কি করবে। তো বললো আমরা এটি ওনাদেরকে কোর্টে উঠাবো। কোর্টে উঠানোর কথা বলে আমাদের ফ্যামিলির কাছ থেকে ওনাদের পিকআপ ভাড়া, পুলিশের যে পিকআপ যাতায়াত ভাড়া কিছু টাকাও নেই, নিয়ে আমাদের কোর্টে না উঠায় আমাদেরকে ওই সময় যশোর ডিবিতে নেই, কোর্টে না উঠায় আমাদের ডিবিতে রাখে। তারপর থেকে আমাদের পরিবারের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। ওই 4 তারিখ, এটা 4 তারিখ রাত্রে আনুমানিক রাত 9টার দিকে আমার ডিবি থেকে রিটার্ন আসে। আমাদের যেখানে গ্রেফতার করছিল চৌগাছা উপজেলার বন্দরীতলা, ওই জায়গাতে আবার ফিরে মানে ওই রাত 9টার দিকে আনুমানিক 9টা কি 10টা হবে ওখানে ফিরিয়ে নিয়ে আসার আগে চৌগাছা প্রবেশের আগে চৌগাছা থেকে 4 কিলো দূরে আমাদের পুলিশের যে পিকআপটা আছে ওটা দাঁড়ান করানোর 30 মিনিট ওনাদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলছিল। এই 30 মিনিটের পরে এক কনস্টেবল বলে যে ওনাদের ইয়ে করো, হাত পিছনে হ্যান্ডকাপ লাগাও এবং চোখে গামছা দিয়ে বেঁধে ফেলো। তখন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম হয়তো বা আমাদের আজকেই শেষ, আমাদেরকে মেরে দিবে। কারণ তৎকালীন সময়ে আমাদের ঝিনাইদহ ছিল মৃত্যুকূপ। 16 সাল এবং 15 সাল থেকে 16 সাল আমাদের ঝিনাইদহে অনেক ভাইকে শহীদ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য সোহান ভাই আছে, আমাদের ইকনুর পারভেজ ভাই আছে। সেটা ওই পরিস্থিতি যখন পুলিশ এইভাবে বললো তখন ভাবলাম আমাদের হয়তো আজকে আমাদের এখানে মেরে দিবে। তারপরে আমাদের যেখানে গ্রেফতার করছে তার একটু আগে নিয়ে আসে, বন্দরীতলা নামক জায়গাতে নিয়ে এসে আমাদের ওই সময় গাড়ি থেকে নামালো, গাড়ি থেকে নামায় হ্যান্ডকাপটা খুলে যেটা পিছনে ছিল সেই হ্যান্ডকাপটা সামনে লাগালো, সামনে লাগায় ওই জায়গায় দাঁড়ান করানোর সাথে সাথে আমাদের পায়ে আপনার শর্টগান ঠেকাই গুলি করে। আমাকে যখন গুলি করলো ফার্স্ট আমাকে গুলি করে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার হ্যান্ডকাপ খুলে দিল এবং চোখের যে গামছা সেটা খুলে দিল, দিয়ে আমার পা যে ক্ষত স্থান সেটা বেঁধে দিল। দেওয়ার পরে আমাকে গাড়িতে উঠাই, ঠিক সেম ভাবে আমার সাথে যে ছিল আমার ভাই তাকেও একই অবস্থা করে ওখান থেকে চৌগাছা হসপিটালে নিয়ে আসে। ওখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে একজন তৎকালীন সেকেন্ড অফিসার আগে, যিনি আমাদের 4 তারিখ সকালে ওনার নেতৃত্বে আমাদেরকে ডিবিতে রাখছে এবং ওনার নেতৃত্বে ওই দিন রাত্রে আবার নিয়ে আসছে। তিনি হসপিটালের পরিবেশটা এমন তৈরি করে যে উনি আমাদেরকে চেনেই না, ইতিপূর্বে তার সাথে আমাদের কখনো দেখা হয়নি। হসপিটালে বসে তোমাদের নাম কি, তোমরা কোথা থেকে কিভাবে কি হয়েছে, মানে তার সাথে আমাদের দেখাই হয়নি, অথচ সারাদিন তিনি আমাদের সাথে আছে। ওখানে প্রাথমিক চিকিৎসা দিল, দেওয়ার পরে যশোর রেফার করলো, যশোর সদরে রেফার করার পরে ওখানে আমাদের চিকিৎসা দিতে দিচ্ছিল না পুলিশে, যেভাবে আছে এইভাবেই থাক। তারপর ওখানে একজন নার্স মানে খুবই জোরাজোরির পরে ওটা ট্রিটমেন্ট কিছু দেয়, ট্রিটমেন্ট দেওয়ার পরে ওখানে 2 দিন রাখে একেবারে বিনা চিকিৎসায়। তারপরে ঢাকাতে রেফার করে, এখানেও একটা বেশ জটিলতা তৈরি হয়। আমাদের ঢাকা থেকে রেফার করতে গেছিল, পুলিশকে বলার পরে বলছে যা হোক বাস হোক মরুক এখানেই হবে, এটা ঢাকাতে রেফার করার কোনো সুযোগ নেই। আমাদের অলরেডি কোনো চিকিৎসাই নেই, চিকিৎসা হচ্ছে না ওইভাবে আমরা সেই হসপিটালের ফ্লোরে পড়ে আছি, রক্তক্ষরণ হচ্ছে। পরে ঢাকাতে রেফার করলো, অনেক অনুনয় বিনয় করার পরে ঢাকাতে যখন রেফার করলো, রেফার করার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আমাদের পায়ে পছন্দ হয়, এখানেও আমাদের চিকিৎসা হয় শুধুমাত্র যখন অতিরিক্ত যন্ত্রণা করতো, ব্যথা হয়তো, তখন আমরা যখন শর্টফট করতাম তখন হয়তো আমাদের একটা প্যারাসিটামল না পাই জাতীয় একটা ঔষধ দিত যাতে একটু যন্ত্রণা কম করে, তাছাড়া আর কোনো চিকিৎসাই নাই। পরিশেষে তখন 5 বছর ধরে গেল, তখন তো আর আসলে
সুযোগ নাই পা রাখার। পরে চিকিৎসার পরে আমাদের পা কেটে ফেলতে হবে, আমার ডান পা পায়ের বাম পা কেটে ফেলা লাগে। ওখানে 30 দিন মতো চিকিৎসা শেষে আমাদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে রেফার করা হয়। আমি চিকিৎসা সাহায্যের জন্য আবেদন দিয়েছিলাম। আমাকে এমন অবস্থায় নিয়ে আসা হয়, আমার পায়ে সেলাই থাকে এবং আমি তখন বসতে পারি না, মানে আমি তো হাঁটা তো দূরের কথা, ক্লাসে ঘরতে যে হাঁটবো সেটা তো দূরের কথা, আমি বসতেই পারি না। আমাদের ওই সময় যে জজ বরাবর আমাদের যে কোর্টে আবেদন করা হয় যেমন চিকিৎসার জন্য, তিনি আমাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে রেফার করেন, সরি যশোর কেন্দ্রীয় কারাগারে রেফার করেন উন্নত চিকিৎসার জন্য। অথচ আমার পরিস্থিতি তখন ওই তাহলে আমার মানবাধিকারটা কোথায়? আমার তো মানবাধিকার ছিল, আমি তো মানুষ, আমার সে অধিকারটা কোথায় গেল?